আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের 53তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। মেয়ে ঘুম ভাঙতেই দেখলো ফুপি নাম্বার থেকে দুটো কল, আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল আসছে। সেই সাথে আবিরের নাম্বার থেকেও প্রায় 2 ঘন্টা আগে 3বার কল আসছে। আবিরের নাম্বারটা চোখে ভাসতে মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরে খাবার টেবিলের কথাগুলো, সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠেছে বড় আব্বুর পায়ে ধরে ফুপ্পির কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় থেকে ফুপ্পিকে কল দিল। ফুপ্পির সাথে সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশিক্ষণ কথা বলল না। আরো ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে তার জানা নেই। এর মধ্যে 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতো ড্রয়িং রুমে একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুম পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস হচ্ছে না মেঘের, তাই 2-1বার রুমে ফিরে গেছে। আবিরের নাম্বার একবার কল দিতে চেয়েছিল, কিন্তু আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ ওপরে থাকাকালীন এত বছরে আজ অব্দি ভয়ে রাতের বেলা নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিস সন্ধ্যার আগে রুমে নিয়ে আসে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিতেই মৃদু আলোতে আবিরের ঘুমন্ত দৃষ্টান্ত ভেসে ওঠে। সে ধীরে গতিতে ঘরে প্রবেশ করে। নিস্তব্ধ আখিতে বেশ কিছুক্ষণ দেখে আবিরকে। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উড়ছে, গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। আচমকা বিছানার পাশে ফ্লোরে ধপ করে বসে পড়ে। মাঝরাত, নিস্তব্ধ পরিবেশ। বাসার গাছের পাশে ডালে দুটো পাখি কিচিরমিচির শব্দ ব্যতীত অন্য আর কোনো শব্দই যেন কানে আসছে না। আকস্মিক আবিরের ঘুম ভেঙে যায়। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতে আঙ্গুলগুলো কোমল গালে স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতি জানান দিচ্ছে। আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। সবাই ঠিক ছিল, কিন্তু মেঘ হঠাৎ করেই এলোমেলো করে দিল। প্রথম দিকে আস্তে আস্তে কাঁদলেও ধীরে ধীরে তার কান্নার প্রকোপ বেড়ে চলেছে। মেঘের নির্বিচ্ছিন্ন কান্নার চোখ গড়িয়ে পানি পড়তে লাগলো। আবিরের আঙ্গুল ভিজে গেছে। মেঘ কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে, কেউ কি কিছু বললো কিনা, আগে আবির কল কেন রিসিভ করলো না, সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার নাম নেই। মেঘের হাতে আবিরের আঙ্গুল থাকার কারণে তিরতির করে কাঁপছে আঙ্গুল, কিন্তু মেঘ কান্নার কারণে তা বুঝতে পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই ভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝাই, তুই কাঁদলে আমার ভেতরটা পড়ে ঝাড়খাড় হয়ে যায়। তুই জানিস না, তোর চোখ থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত সঞ্চারিত হয়। তোর কান্না দেখলে খুন না করেও খুনি মনে হয় নিজেকে। তোর কাছ থেকে আজও আমি বহুদূর, ছোঁয়ার অধিকার নেই। কোনো সাহসটুকুও পাচ্ছি না, বড্ড অসহায় লাগছে আমার। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘ ডাকলে মেঘও অস্বস্তিতে পড়ে যাবে ভেবে আবিরও ডাকছে না। সেসব ভেবে আবির মেঘের ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাত আঁকড়ে ধরে আছে। পুনরায় গালে চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আমার প্রাঞ্চলের একমাত্র সখীর পুরুষ, আমার হৃদয়ের একমাত্র ব্যাকুলতা, চিত্তচালিত নয় বরং আপনার প্রণয়ের পরিণীতা হতে চায়। মেঘের কান্নাজড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। ইচ্ছে করছে সব প্রতিকূলতা অপেক্ষা করে কাদম্বিনী দু চোখ মুছে মায়াবী দুটো চোখে চোখ রেখে অনুরাগী কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অন্তরের অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখে নারী, আমার আত্মাকে প্রশান্ত করার একমাত্র পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্যই এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ আতর্কিত কণ্ঠে আবিরের হাত ছেড়ে আখিতে
নীরস তাকিয়ে আবিরকে আপাতমস্তক পরখ করে নিরাশ কণ্ঠে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। আবির অশ্রুসিক্ত দৃষ্টিতে মেঘকে দেখছে, চোখের উপরে পড়েছে প্রশান্তি। মেঘের প্রতি স্বর্ণবর্ণে হারছে, যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুম পার হয়ে দুটো সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠ ভেসে ওঠে, এত রাতে নিচে কি করছিলি? মেঘ হাত কোটে পাশে ফিরে তাকাতেই দেখতে পায় ইকবাল খান সোফার পাশে দাঁড়ানো। ভয়ে পা যেন তড়িঘড়ি করে মেঘ জামা দিয়ে নিজের বুকে থুতু ছেটালো। দাঁত দিয়ে জিভ টেনে চোখ নামিয়ে মেঘ ধীর কণ্ঠে আমতা আমতা করে বলল, পানি খেতে আসছিলাম। ইকবাল খান গুরুগম্ভীর কণ্ঠে বললে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যায় এখন। মেঘ ঘাড় কাত করে আচ্ছা বলে গুটিসুটি পায়ে উপরে চলে গেছে। সময় চলমান। মেঘ নিজের মতো ভার্সিটি যায়, বন্যাদের সাথে টুকটাক কথা বলে। মিনহাজ, তামিম, মিষ্টির সঙ্গেও তেমন কথা বলে না, ওদের দেখলে এখন এড়িয়ে যায়। নিজের প্রতি তীব্র ক্ষোভ থেকেই মূলত এসব কাজ করা। তানভীর নিজের কাজে ব্যস্ত, বাসায় ফিরে আবিরের সাথে টুকটাক কথা বলে খাওয়া দাওয়া করে ঘুমায়। দেখতে দেখতে 21 দিন পেরিয়ে গেছে। আবিরের পা অনেকটাই ভালো হয়ে গেছে, মোটামুটি হাঁটাচলাও করতে পারছে। এর মধ্যে একদিন সন্ধ্যায় শাকিল আহমেদ আবিরকে দেখতে আসতে চেয়েছিল, কিন্তু আবিরের ব্যবহার আর নিষেধাজ্ঞার জন্য আলী আহমদ খান তা না করে দিয়েছে। এতদিনের মধ্যে মেঘ আবিরকে দেখতে যতবারই আবিরের রুমে যেত, ততবারই মেঘ মেমকে নিয়ে মজা করতো। মিমের দুষ্টুমি জন্য আবির রুমে থাকলে মেঘ আর লজ্জায় ঢুকতো না। অনেকদিন ধরে ছাদে যাওয়া হয় না, গাছগুলো তেমন যত্ন নেওয়া হয় না। মিম আর আদি মাঝে মাঝে গাছগুলোতে পানি দেয়। আজ বিকালের দিকে মেঘ মিমকে নিয়ে ছাদে গেছে। গাছগুলো আগাছা পরিষ্কার করতে করতে দুবার নিজেদের মতো গল্প করছে। মিম মেঘকে উদ্দেশ্য করে বলল, আপু, সামনে ঈদ, তুমি ভাইয়াকে কিছু দিবা না? একটা পাঞ্জাবিতে হ্যান্ড প্রিন্ট করে দিব ভাবছি। এটা তো খুব সুন্দর আইডিয়া, ডিজাইনের মাঝে তোমার নামটাও লিখে দিও। না না, এসব করতে যাব না, কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তোমাকে বড় করে লিখতে বলছি, একদম ছোট্ট করে তোমার নামের অক্ষর লিখবা। মানুষ কি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে নাকি? আমার ভয় লাগে, আবির ভাই দেখলে খুব বকা দিবেন। কে বকবে? ভাইয়া। ভাইয়া কি তোমাকে বকে? একদমই বকে না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। শোনো আপু, আর যাই বলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, কিন্তু ভাইয়া তোমাকে বকবে এটা আমি বিশ্বাস করতে পারবো না। মেঘ মুখ গোমড়া করে বলল, সত্যি উনি আমাকে বকা দেন। তুমি হয়তো খেয়াল করো না আপু, তবে আমি খেয়াল করেছি। বাসার মধ্যে ভাইয়া একমাত্র যে তোমার সাথে কথা বলার সময় মাধুর্য মিশিয়ে মনোরম কণ্ঠে কথা বলে। তোমাকে দেখলে ভাইয়া ঠোঁটে হাসি ফুটে ওঠে। তোরা বলছে, আল্লাহ, বিশ্বাস করো না? তুমি আমাকে ভাইয়ার কথা বলছো পর থেকে আমি বিষয়টা গুরুত্ব দিয়ে খেয়াল করছি। তোমার প্রতি ভাইয়ার অন্য লেভেলের টান আছে। ভাইয়া কিছু আনতে বললে ভাইয়া যতই ব্যস্ত থাকুক না কেন, সব ব্যস্ততা সাইডে রেখে আগে তোমার জন্য সবকিছু নিয়ে হাজির হয়। মেয়ে কপাল কুচকে বলল, ভাবের আলাপ বাদ দে। আমার ভাইয়ার এত কেয়ার তোমার কাছে ভাব মনে হয়? এমন করলে তোমাকে আমার ভাইয়ের বউ বানাবো না, বলে দিলাম। আর বউ, বাসার আর আবির ভাইয়ের যে অবস্থা, আমার ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে বলে মনে হয় না। বললেই হলো, সত্যিকারের ভালোবাসা থাকলে পূর্ণতা পাবে ইনশাল্লাহ। এখন তোমাকে যা বলছি তাই করো। ঈদে আবির ভাইকে একটা পাঞ্জাবি গিফট করবে, আর তাতে তোমার নামও থাকতে হবে। আগে আমাকে দেখাবা, বুঝছো? বুঝছি, কিন্তু পাঞ্জাবি কিনতে হবে। পাঞ্জাবির সাইজও জানি না, পাঞ্জাবি কিনবো কিভাবে? ভাইয়া দেখেছিলাম নিচে গেছে, তুমি এখন ভাইয়ার রুমে যাও, ভাইয়ার পাঞ্জাবির সাইজটা দেখে আসো। আমি বাইরে পাহারা দিব, ভাইয়া আসলে তোমাকে ডাকবো, পরে আম্মুকে নিয়ে শপিংয়ে গিয়ে পাঞ্জাবি কিনে নিয়ে আসবো। আচ্ছা চল। আমি নিচে সোফায় বসে কফি খাচ্ছি আর ল্যাপটপে কাজ করছে। ইকবাল খান পাশের সোফাতে বসে আবিরের সাথে অফিসের বিভিন্ন টপিকস নিয়ে কথা বলছে। মিম বেলকনিতে দাঁড়িয়ে আবিরের দিকে নজর রাখছে। মেঘ আবিরের রুমে ঢুকে ওয়ার্ডরোব থেকে পাঞ্জাবি খুঁজছে। আবিরের কাজের ফাঁকে হঠাৎ উপরে হালকা তাকাতে মিম থমথম খেয়ে পিছনে সরে যায়। মিমের এমন কাণ্ড দেখে আবির কপাল কুঁচে সন্দেহ দৃষ্টিতে তাকালো। কিছু একটা ভেবে আবির বসা থেকে উঠে দাঁড়ালো। ইকবাল খানকে স্বাভাবিক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছিস? আসছি একটু। তাড়াতাড়ি আসিস, কাজ শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি এখনই।
আবির তড়িঘড়ি করে উপরে উঠেছে। আবিরের ভয়ে মিম আর নিচে তাকাতেই পারেনি। আচমকা আবির বেলকনিতে দেখে মিম আঁতকে উঠল। আবার গলা থেকে কোনো কথা বের হচ্ছে না, মেঘকে ডাকতেও পারছে না। আবির বড় বড় কদমে এগিয়ে এসে ভারী কণ্ঠে শুধালো, এখানে কি করছিস? মিম এপাশ ওপাশ মাথা নেড়ে বোঝালো সে কিছু করছে না। আবির ফের বলে উঠল, যা এখান থেকে। মিম বারবার পেছনে ফিরে তাকাচ্ছে। আবিরের তপ্ত দৃষ্টি ভয়ে মেঘকে আর ডাকারও সাহস পাচ্ছে না। কি হলো? মিম মাথা নিচু করে দৌড়ে চলে গেছে। আবির রুমের দরজা চাপিয়ে নিচে গিয়েছে। এখন দরজা কিছুটা খোলা দেখলে অনুমান করতে পারছে না রুমের ভেতরে কে আছে। আবির দরজা থেকে চোখ বোলালো। হঠাৎ আবিরের নজর স্থির হলো। মেঘ আবিরের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। আবির ভুরু কুঁচকে এগিয়ে গেল সেদিকে। বেলকনিতে আবির আর মিমের কথোপকথন শুনেই মেঘ তাড়াতাড়ি পাঞ্জাবি লুকিয়ে কি করবে বুঝতে না পেরে বারান্দায় চলে গেছে। আবির গুরুতর কণ্ঠে শুধালো, আমার রুমে কি করছিস? মেঘ নিশ্চুপ থেকে আবিরকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। আবারও প্রশ্ন করলো, আমার রুমে কেন আসছিলি? তাও আবার পাহারাদার রেখে? মেঘ ভয়ে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, এমনি আসছিলাম। মেঘ চলে যেতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন, যাবো। রুমে কেন আসছিলি সেটা বল, তাহলে ছেড়ে দিব। কেন? মেঘ আমতা আমতা করে বলল, আপনার রুমে আসা নিষেধ? নিষেধ কেন হবে? তোর যখন ইচ্ছা আসবি, কিন্তু বাইরে পাহারাদার থাকবে কেন? কি করতে আসছিলি বল? চুরি করতে আসছিলাম। হইছে? আবির আনমনস্ক হয়ে বলল, আর কি চুরি করার বাকি আছে? মানে? আবির মেঘের হাত ছেড়ে মুচকি এসে বলল, আমার রুমে কি এমন জিনিস আছে যা তোর চুরি করতে হবে? তোর কি লাগবে নিয়ে যা। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, সম্পূর্ণ আপনিটাকে লাগবে। কিভাবে নিব বলুন? আবির কিঞ্চিত হেসে বলল, কি হলো, কিছু খুঁজে পাচ্ছিস না? মেঘ কপাল গুটিয়ে রিনটিন হেসে আবিরের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি যা নিতে চাই তা আপনাকে দেখিয়ে নিতে পারবো না। আবির বড় বড় চোখ করে সম্পূর্ণ নজরে বুলে উত্তেজিত কণ্ঠে বলল, তাহলে কি আমি ঘুমালে নিতে পারবি? মেঘ ছোট করে ভেঙচি কেটে বিড়বিড় করে চলে যাচ্ছে। আবির ঠোঁট কামড়ে হাসছে। মেঘ দরজা পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। কয়েক পা পিছিয়ে দরজার পাশে দেওয়ালে তাকালো। দেওয়ালে একটা হাতের ছাপ দেখে মেঘের নজর স্থির হলো। সরু নেত্রে খেয়াল করলো। হঠাৎ করে মনে পড়ে গেল 2-3 মাস আগে রুমে রং করার ঘটনা। ভেজা রং মেঘের হাতের ছাপ পড়েছিল। সেই ছাপ শুকিয়ে বহুদিন আগে। দরজার আড়ালে বলে আজ পর্যন্ত মেঘের চোখে পড়েনি। আজ দরজা চাপানো বিধায় চোখে আটকেছে। এই দাগটায় রং লাগাননি কেন? মেঘের কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায় আবির। মেঘের দৃষ্টি খেয়াল করে সেদিকে তাকায়। আবির মুখের ভঙ্গি স্বাভাবিক রেখে বলল, লোকের কি খেয়ে কাজ নেই? তুই নষ্ট করবি আর তারা বারবার রং করবে? বারবার কেন করবে? একবারই তো করছি। আবির উদাসীন কণ্ঠে বলল, বেরঙে জীবনে রঙের আর কি হবে? মেঘ প্রখর নেত্রে আবিরের দিকে তাকে আকস্মিক বলে উঠল, আমার কাছে রং আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তারপর ছাপ মুছে সুন্দর ডিজাইন করে দিব। আমি বিরক্ত ভরা কণ্ঠে বলল, যেভাবে আসছিলি সেভাবে বেরিয়ে যা। আমার রুম যেমন আছে তেমন থাকবে, মাতাবরি করে নষ্ট করবি না। মেঘ কণ্ঠ খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, বিশ্বাস করুন, নষ্ট করব না, সুন্দর লাগবে। আমি রাগান্বিত কণ্ঠে বলল, মেঘ কথা বললে শুনবি না তুই? শুনবো। তাহলে এখন এখান থেকে যা। আমার অনুমতি ব্যতীত আমার রুমের কোনো জিনিস যদি এদিক সেদিক হয়, সে কাজ যে করুক না কেন তার দায়ভার তোর নিতে হবে। সো বি কেয়ারফুল। মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিচ থেকে ইকবাল খান আবিরকে ডাকছে। আবির এগিয়ে গিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল, সারা রাত ভাবেন। আগামীকাল আমার রুমে 2টা দেওয়াল আপনাকে ডিজাইন করতে হবে। ডিজাইনটা ভালো না হলে কি সেটা কালকেই বুঝবো। আবির রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ দেওয়ালের হাতে ছাপের দিকে একবার তাকালো, আবার পাশে 2টো দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো। তারপর রুম থেকে বেরিয়ে সোজা নিজের রুমে ঢুকেছে। মিম বিছানায় বসে চোখ বন্ধ করে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলছে। মেঘ মিমকে আলতোভাবে চাপড় মেরে বলে, আমাকে বিপদে ফেলে এখন নিজেকে বাঁচাও বাঁচাও বলছিস? লজ্জা করে না তোর? লজ্জার কোনো বয়স নাই, তেমনই মান খাওয়ারও বয়স নাই। ভাইয়া যেমন ভাবে তাকাইছে আমার ভয়ে গলা শুকাই গেছে। তোমাকে কিভাবে ডাকবো? কথায় আছে জান বাঁচানো ফরজ। মেঘ রাগী ভাব নিয়ে বলল, তুই বিপদে পড়লে আমিও বলবো জান বাঁচানো ফরজ। মিম আহ্লাদি কণ্ঠে বলল, আপু সরি। আলী আহমদ খান
ফজরের নামাজের পর বাসায় এসে পড়েছেন। সোফায় হেলান দিয়ে বসে চুপচাপ আছেন। সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক হাঁটাহাঁটি করে তারপর বাসায় ফিরেন, তবে আজ শরীর খারাপ লাগছে বলে হাঁটতে যাননি। আবির বাসায় ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের রুমে চলে গেছে। আবিরের পা মোটামুটি ঠিক হলেও শরীরটা তেমন ঠিক নয়, একটু দুর্বল। আলী আহমদ খান আবিরকে অফিসে যেতে দেন না, বাসা থেকে যতটা সম্ভব কাজ করায়, বাকি সব কাজ ইকবাল খান সামলায়। ইদানিং আবিরের ঘুম ভাঙার পরপরই মেঘের যত্ন শুরু হয়। পা ঠিক হওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায়। নামাজ থেকে ফিরে টেবিলের ওপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে। মেম তাহাজ্জুদে নামাজ শেষ করে রান্না করতে যায়। আবির আর নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে এবং আবির বাইরে গেলে চুপি চুপি সে নাস্তা নিয়ে আবিরের রুমে রেখে আসে। আবির সব বুঝতে পেরেও মেয়েকে কিছু বলে না, অবশ্য কিছু বলতে ইচ্ছে করে না। আবির তার কাদম্বিনীর অতিরিক্ত যত্নে দিনের পর দিন মেঘের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছে যে কোনোভাবেই তা কাটাতে পারছে না। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্ববোধ বারবার আবিরকে তার প্রতি আরও আকৃষ্ট করে তুলছে। আবির প্রতিদিনের মতো আজও রুমে সে টেবিলে নাস্তা দেখা দেখে নিঃশব্দে হাসলো। নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়লো। মেঘও নিজের রুমে নাস্তা শেষ করে পড়তে বসেছে। নিচে আলী আহমদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছে। মালিয়া খান কয়েকবার জিজ্ঞেস করছে কোনো সমস্যা, কিন্তু উনি কোনো কথাই বলল না। অনেকক্ষণ পর ইকবাল খান বাজার নিয়ে বাসায় ফিরেছে। ভাইজানকে মনমরা সোফায় এভাবে বসে থাকতে দেখে ইকবাল খানও সোফায় গিয়ে বসলেন। শান্তস্বরে শুধালো, ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? না তেমন কিছু না, মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো, আমায় বলো কি বলবো? আবিরের ছনছাড়া আচরণ আমাকে খুব ভাবাচ্ছে। নিজের মতো ব্যবসা করতে চাইছিল, সেখানে আমি জোর করেও আমাদের ব্যবসায় জড়িয়েছি। আদতে ওর মনে কি চলে তাও বুঝতে পারি না। ভেবেছিলাম ওকে বিয়ে করালে দুশ্চিন্তা একটু কমে যাবে, কিন্তু বিয়ে করবে না বলে দিল। একমাত্র ছেলে, এত বছর দূরে ছিল, বাসায় আসা থেকে নিজের সাথে আরো দূরত্বটা বাড়ছে। আবিরকে কিছু বলতেও পারি না, বলার আগে ওর মা কান্নাকাটি শুরু করে। ইকবাল খান মলিন হেসে বললেন, ভাইজান তুমি শুধু শুধু টেনশন করছো, দরকার হলে আমি আবিরের সাথে কথা বলবো। আপাতত কোনো কথাই বলার প্রয়োজন নেই, কিছুদিন আবিরকে ওর মতো থাকতে দে, দেখ ওর মতিগতি বদলায় কিনা। ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন। দুই ভাইয়ের মুখের কোনো কথা নেই। ইকবাল খান গলা খাকিয়ে উঠে বললেন, ভাইজান একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ বল। আপুকে কি তুমি সত্যিই মেনে নিয়েছো, নাকি মনে এখনো ক্ষোভ রয়েছে? মন থেকে না মানলে আমার বাড়িতে ঢোকার অনুমতি কোনোদিনই দিতাম না, এটা মাথায় রাখিস। কিন্তু কি? মাত্র 2 দিনের সাক্ষাতে আপুকে বাসায় আসতে দিলা, এত সহজে সবটা মেনে নিলা, বিষয়টা সত্যি অবাক করছে আমায়। আলী আহমদ খান অনিচ্ছাক হেসে বললেন, তোদের কাছে যে বিষয়টা 2 দিনের ঘটনা হলেও আমার কাছে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ চলমান একটি ঘটনা। মানে মাহমুদার বিয়ের পর 15 থেকে 20 বছরের মতো আমি ওর নামটা সহ্য করতে পারি না। কত রাত ওদের ওপর রাগ করে না খেয়ে ঘুমিয়েছি তার হিসেব নেই। আগে প্রতি বছরই ঈদে বা অন্যান্য সময় বেড়ানোর জন্য প্রায় গ্রামে যেতাম, কিন্তু এই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো। তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। নিজেকে সাজানো সংসারকে বাঁচাতেই বাধ্য হয়েছিলাম। এমনিতে ঈদেও বাড়িতে পা দেইনি। সব সময় বয়সের সাথে সাথে অনেক কিছু বদলে গেল, কিন্তু আমি আমার রীতি থেকে সরতে পারিনি। হঠাৎ একদিন অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মাইদুল। পড়াশোনা শেষে যশোরে চাকরিতে পোস্টিং হয়, সেখানেই থাকে। ওইখানে মাহমুদাকে দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে আমায় ফোন দিয়ে জানিয়েছে। আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে দিতে বাধ্য হই। বোনের প্রতি দুর্বলতায় মাইদুলের বলা সব কথাই শুনেছি। তারপর থেকে মাইদুল মাঝে মাঝে কল দিয়ে মাহমুদার খোঁজখবর জানাতো, কখনো কখনো আমিও কল দিতাম। ওদের ঢাকা আসার খবর আমি আগে থেকেই পেয়েছিলাম। এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আইরিনকে আগেও 2-3 বার দেখেছি। এতদিন আমাদের কিছু জানাওনি কেন? কিভাবে জানাতাম, আর কি বা জানাতাম? তুমি শুধু আমাকে সত্যি মাফ করেছো?
সেদিন শুনলাম ওর হাজবেন্ড হার্ট অ্যাটাক করেছে। সেদিন আমি ওদের মাফ করে দিয়েছিলাম, কিন্তু নিজের রীতি থেকে নড়তে পারিনি। মনের ওপর যেন শক্ত আবরণটা পড়েছিল, সেটা সরাতে পারিনি। নিজেকে জেদ আক্রোশে নিজে বন্দি করে রেখেছিলাম। তারপর হঠাৎ তখন মাহমুদ আর জান্নাতকে দেখলাম, আর মাহমুদ আমায় ভাইজান বলে ডাকলো। তার ডাকে সেদিন মনে পড়ে গেছিল আমার বুকের ওপর থেকে 28 বছর যাবৎ জমে থাকা বিশাল আকৃতির পাথরটা, যেই মুহূর্তে বিলুপ্ত হয়ে গেছে। ইচ্ছে হচ্ছিল ছোটবেলার মতোই সব ভুলে বোনকে টেনে নিতে, কিন্তু পারিনি। আমার মন সায় দেয়নি, আমার হাত পা আমার সাথে সয় দেয়নি। তারপর থেকে তোর ভাবি আর আবির, মোজাম্মেল আমাকে অনেক বুঝিয়েছে। সব কিছুতেই ভুলিয়ে তাকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। বাঁচব আর কতদিন? রক্তের সম্পর্ক ছিন্ন করে মরলে শান্তি পেতাম না। ইকবাল খান নিস্তব্ধ হয়ে বসে আছেন, কিছু বলার ভাষা নেই ওনার। বোনের প্রতি বড় ভাইদের মতো ইকবাল খানেরও ভালোবাসা প্রবল ছিল। মাহমুদা আর ইকবাল খান মোটামুটি সমবয়সী, বিধায় দুইজনের সম্পর্কটা বেশ মজবুত ছিল। মাহমুদা খানের ছায়ায় বড় হয়েছে ইকবাল খান। হঠাৎ ছোট বোনকে হারিয়ে এলোমেলো হয়ে গেছিল সে, তারপর মাকে হারিয়েছে। সমকালীন সময় ইকবাল খানের জীবনটা বলতে গেলে অনেকটাই ছন্নছাড়া ছিল। এরপর থেকে দুই ভাইয়ের শাসনে বড় হয়েছে। ভাইদের কথা মতো ব্যবসার কাজে রাজশাহী থাকতে শুরু করে, আর সেখানে ব্যবসা থাকাকালীন মালিকের মেয়ের সাথে সুসম্পর্কে গড়ে ওঠে। কোনোদিন রাজশাহী বিভাগে পা রাখতে পারেনি, আর সংসারের মায়া জালে আটকে গিয়ে রাজশাহী রমণীকে ভুলতে পারলেও বোনের দুর্বলতা কাটাতে পারেনি আজও। ডুকরে কেঁদেছে বহুবার। সকালের খাবার খেয়ে 3 ভাই অফিসে চলে গেছে। মোজাম্মেল খান আবিরকে অফিসে যেতে বলেছিলেন, কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যায়নি। আবির রুমে না থাকলে মেঘ আবিরের সব জিনিস ঘাটাঘাটি করতে পারে, সে ভেবে আবির কোথাও যায়নি আজ। প্রায় 11:30 নাগাদ মেঘ আবিরের রুমে আসে। আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগে আনিয়ে রেখেছে। মেঘ মিষ্টি কণ্ঠে শোধালো, এখানে অ্যাড করবো? তোর যখন ইচ্ছে যেখানে ইচ্ছে করতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আমার পছন্দের ডিজাইন এনে দিব? অবশ্যই। মেঘ নেট দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগে বের করে রেখেছিল, সেগুলো একটা এখন করতেছে। মেঘের পরে সুতি কাপড়ের 3 পিস, গলায় ওড়না দুটো প্যাচ দিয়ে সামনের দিকে রেখেছে। মেঘ কালো লম্বা চুলগুলো আজ আগ থেকেই সামলে এসেছে, চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে রেখেছে। মেঘের ঘাড়ে উন্মুক্ত ছোট ছোট চুলগুলো ঘাড়ে পড়ে আছে। আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে। মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পারছে। অস্বস্তিতে বুকের ভেতর ধুকপুক করছে, নাকের ডগা কপালের থুতনের ওপরে ঘাম জমে একাকার অবস্থা হয়ে গেছে। হঠাৎ আবিরের ফোনে কল বেজে ওঠে। আবির রীতিমতো ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে। আবির বের হতেই মেঘ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আবির রুমে নেই দেখে মেঘ কাজের গতি বাড়াচ্ছে। তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই বাঁচে। আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। মেঘ বুঝতে পেরেও পিছন ফিরে তাকালো না। মিম রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে। মুহূর্তেই মেঘের চোল শক্ত হয়ে আসে। মিমের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আজকে আমায় জ্বালালে তোর খবর আছে। মেঘকে ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে গেছে। মিম ব্যগ্র কণ্ঠে বলল, সরি আপু, আমি তোমায় জ্বালাতে আসিনি, শুধু দেখতে আসছিলাম কোন ডিজাইনটা করতেছো। যেমন শীতল কণ্ঠে বলল, ভিতরে এসে দেখে যা কোনটা করতেছি। সঙ্গে সঙ্গে মিমের মুখের হাসি ফুটলো, ছুটে গেল রুমের ভেতর। মিমের উত্তেজনা দেখে মেঘ গম্ভীর কণ্ঠে বলল, দেখিস রুমের কোনো জিনিস নষ্ট করিস না যেন। মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আম্মুদের কণ্ঠে বলল, ও মা, এখন থেকে ভাইয়া রুমের দায়িত্ব নিয়েছে দেখি। মেঘ মুচকে এসে বলল, আমি দায়িত্ব নিব না তো কে নিবে? মিম হেসে বলল, আমিও সেটাই বলি, মণিমুক্তা তো তার দায়িত্ব নিতেই পারে। মেঘ কপাল কুঁচকে ভারী কণ্ঠে শোধালো, মণিমুক্তাকে? মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে পড়েছে। মিমের হাসি দেখে মেঘের চোখ আরো সরু হয়ে গেছে, কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে তাকিয়ে আছে। মিম ঠোঁটে হাসি রেখে বলল, ধরো তোমার মেঘ চেঁচিয়ে উঠে বলল, মিম। মেঘ দৌড়ে গিয়ে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘের রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে পুনরায় কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পর মিম আবার আসছে। বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, আপু, আবার কি হয়েছে? তোমাকে দেখতে আসছি। কেন, আমার কি রূপ বের হয়েছে?
তোমার এই রূপের আগুনে ভাইয়া এমনিতেই পাগল হয়ে যায়, এর চেয়েও বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া সহ্য করতে পারবে না। মিম, তোর মুখটা বন্ধ রাখবি? উনি যদি এসব কথা শুনতে পায় তোকে আর আমাকে দুটোকে আধমরা করে ফেলে রাখবে। তোমার উনি নিচে বসে প্রেম করতেছে, এখন আর আসবে না। কার সাথে প্রেম করে? হবে কোনো তোমার চেয়ে সুন্দরী কেউ। মেঘ রাগে গজগজ করতে করতে বলল, তুই যাবে এখান থেকে? মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে। মৃদু বাতাসে মেঘের সামনের দিকে চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ছোট মুখে চাপটে রয়েছে। মেঘের দুহাতে রং ভরে আছে, তাই ঠিক করতেও পারছে না। মিমের সাথে কথা বলতে বলতে মেঘের হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বাধ্য হয়ে পুনরায় ডাকলো, মিম। ততক্ষণে মিম বেরিয়ে গেছে। বেলকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুম থেকে চলে গেছে। মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে। মেঘ যে দেওয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজার সম্পূর্ণ বিপরীতে অবস্থিত রুমে হঠাৎকার অস্তিত্ব বুঝে পেতে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বলল, এতক্ষণ ধরে ডাকছি, আসছিলি না কেন? চুলগুলো ঠিক করে দিয়ে যা। আবির বিছানায় ফোন রেখে মেঘের কাছে এগিয়ে এলো। মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল, এদিকে ঘোর। আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে, পিছনে ঘুরল। মেঘ পিছনে ঘুরতে আবির ঘনিষ্ঠভাবে অনুভব করলো। আবির ঠিক মেঘের সম্মুখেই দাঁড়ানো, মাঝখানে কেবল কয়েক ইঞ্চি গ্যাপ। আবিরের গা থেকে আসা তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সামলাতে মেঘ ঢোক গিলে উষ্ণ কণ্ঠে বলল, সরি। আমি ভেবেছিলাম মিম আসছে। আবির নিঃশক্ত দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? আমি ঠিক করে দিতে পারি না? মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে, বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে, মস্তিষ্কে নিউরন অনুসরণ করছে, শ্বাসনালীতে তুফান, গলা শুকিয়ে কাঠ। উত্তর দেওয়ার মতো পরিস্থিতি নেই। জানালা দিয়ে আসা অনম্র প্রবণে মেঘের ছোট বড় চুলগুলো দুলছে, দু একটা চুল চোখেও লাগছে। মেঘ চোখ বন্ধ করে ফেললো। চোখ বন্ধ রেখে মেঘ চুল সরানোর জন্য রং রাগানো হাত তুললো। আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল। আবিরের স্পর্শে মেঘ আবারও চমকে ওঠে। মেঘ হতভম্ব হয়ে তাকালো। কয়েক মুহূর্তেই দৃষ্টি ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেঘ এক হাতে আবিরের হাতে বন্দি, বাতাসে হাত রেখে চোখে এবার অন্য এক হাত তুলে মেঘের আগে আবিরই নিজের হাত দিয়ে মেঘের কপালে 2 আঙ্গুল ছুঁয়ে কপাল থেকে চুল সরিয়ে দিল, কানে গুঁজতে দিতে লাগলো। আবিরের অনমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটপট করে উঠল। আবেশে মেঘের 2 চোখ বন্ধ হয়ে গেছে। আবির খুব যত্ন সহকারে 2-3 বার চুল সরানোর চেষ্টা করে। মেঘ নিজেকে সামলাতে আচমকা চোখ মেলল। নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল, ছাড়ুন আমায়। আবির গম্ভীর কণ্ঠে বলল, ছাড়তে যখন বলবি তখন এত আকৃষ্ট করিস কেন আমায়? আবিরের কণ্ঠ শুনে মেঘ বিপুল চোখে তাকালো। আবির বিশ্রান্ত চাহনিতে মেঘের অনুভূতি আকাশ জুড়ে প্রজাপতির মতো ডানা মেলে উঠতে শুরু করেছে। মেঘ আদলে লেপ্টে থাকা প্রতিমত্তা মনের অনুরাগে সুর বাজছে। মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির ভাই। সেই আবির ভাইয়ের ঘনিষ্ঠতায় উন্মাদ করে তুলেছে তাকে। আবিরের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগে মেঘের মনকে দুর্বল করেছে। আবির ভাই নামক অসুখ বাসা বেঁধেছিল ছোট্ট মনে। সে অসুখ সরানো কষ্ট, আজও আকৃষ্ট হয়নি, আজও আবিষ্কৃত হয়নি। সে অসুখ সরানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। আবির নিরেট দৃষ্টিতে মেঘকে দেখে যাচ্ছে। মেঘ বৃহদাখিতে তাকিয়ে আছে আবিরের চোখের দিকে। কারো মুখে কোনো শব্দ নেই। মেঘ ঘোড়ার মতো এক আকস্মিক পেছনে চলে যাচ্ছে। 2 থেকে 3 কদম পেছাতে আবিরের হাতের থাকা মেঘের হাতটা টান পড়ে। অমনিতে আবিরের মনোযোগ বিঘ্ন ঘটে। দেওয়াল ভর্তি ভেজা রং। মেঘ মনোযোগ বিঘ্ন ঘটায়। দেওয়াল ভর্তি ভেজা রং মেঘ বেখেয়ালি পিছাতে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিয়ে মেঘের ছোট্ট দেহটা আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে ধাক্কা লাগে। আচমকা আক্রমণে মেঘের গা কেঁপে ওঠে। মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, কারো প্রণয়ের পরিণত হতে চাইলে তার অনুষঙ্গের নিগ্রতা সহ্য করার প্রবলতা থাকতে হবে। অনম্বরে কাঙ্ক্ষিত অভিলাষ সম্পূর্ণ থেকে যাবে। মেঘ কোনোভাবে ধাতস্থ করতে পারছে না নিজেকে। হতবিম